এবার তাহলে স্যার আমরা একটু কমলিনী দেবীর অতীতটা নিয়ে আলোচনা করি। কমলিনী দেবীর স্বামী অর্থাৎ প্রথম স্বামী তিনি বছর 20 আগে ওনার বিয়ের কয়েক বছর পরই আর কি একটি অফিসিয়াল ট্যুরে যান এবং সেখান থেকে খবর আসে যে তার স্বামী সেখানে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, মৃত্যু সংবাদ আসে। এরকম একটি ঘটনার খবর পাওয়ার পরেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কমলিনী দেবী কিন্তু তার বয়স্কা শাশুড়িকে ছেড়ে যাননি, ওই সংসারেই ছিলেন, নিজে একা দায়িত্ব নিয়ে কষ্ট করে তার ছোট ছোট সন্তানদের প্রতিপালন করেছেন, শিক্ষিত করেছেন, বড় করেছেন। হ্যাঁ, স্বতন্ত্র বোস অবশ্যই তখন তার বন্ধু ছিলেন, ওদের টেক কেয়ারও করতেন, সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। দেখুন ইওর অনার একজন বিধবা মহিলা হিসেবে উনি তো স্বতন্ত্র বোসকে বিয়ে করতেই পারতেন সেই সময়, বা স্বতন্ত্র বোসও ওনাকে বিয়ে করতে পারতেন, তাতে কারোর কোনো আপত্তি জানানোর ব্যাপার ছিল না। কিন্তু না স্যার, সেই সময় দাঁড়িয়ে তারা কিন্তু এইরকম কোনো সিদ্ধান্ত নেন। এর 20 বছর পরে কয়েকদিন আগে কমলিনী দেবীর প্রথম স্বামী হঠাৎ করে ফিরে আসে এবং ফিরে এসে উনি কমলিনী দেবীকে বিয়ে করতে চান। কমলিনী দেবী কিন্তু খুব ভালো করে জানতেন সেই সময় থেকে, যখন তার বর নিখোঁজ হয়, যে ওর বরের সাথে, ওনার প্রথম স্বামীর সাথে একজন মহিলার সম্পর্ক আছে। তার কারণ ওনার স্বামী ঘর ছাড়ার কয়েকদিন পরে উনি একটি চিঠি পান সেই মহিলার থেকে, যেখানে সেই মহিলা পরিষ্কারভাবে কমলিনী দেবীকে লিখে পাঠিয়েছিলেন যে তার স্বামী কিন্তু তার সাথে ঘর বাঁধতেই তাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু সে কথা কিন্তু তিনি কাউকে বলেননি। লোকলজ্জার ভয়ে, তার পারিবারিক সম্মান জড়িয়ে আছে সেই জন্য তিনি বলেননি, সমস্তটা মেনে নিয়েছিলেন। তিনি সারাটা জীবন এক কুসংস্কারাচ্ছন্ন শাশুড়ির সাথে তার জীবনটা অতিবাহিত করেন প্রচণ্ড কষ্টের মধ্যে। ওনার ননদ এখানে উপস্থিত আছেন, উনি সবটাই জানেন, প্রয়োজনে উনি সাক্ষ্য দিতে পারবেন। আচ্ছা, তো যে ঘটনায় ছিলাম, ওই যে স্বামী আসে, স্বামী আসার কয়েকদিনের মধ্যে হঠাৎ করে দেখা যায় সেই স্বামী স্ত্রী এক মহিলা আর কি, তিনি এসে হাজির হয়েছেন সাথে একটি ছোট মেয়ে, যাকে তারা ওদের সন্তান হিসেবে পরিচয় দেয়। কয়েকদিন পরে একটি ফ্রড কেসে ফেঁসে সেই প্রথম স্বামী এবং তার স্ত্রী তাদের জেল হাজত হয়, অসহায় হয়ে পড়ে থাকে সেই বাচ্চাটি। এই প্রথম স্বামীর বাচ্চা বলে যাকে পরিচয় দেওয়া হয়েছিল, কমলিনী দেবীর মনটা এতই নরম, এতই উদার যে তিনি কিন্তু সেই বাচ্চাটিকে ফেলে দেননি। তিনি সেই বাচ্চাটিকে নিজের দায়িত্বে একটি হোমে ভর্তি করেছেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন। এরপর কমলিনী দেবীর মনে হয় যে তার জীবনটাকে, নিজের জীবনটাকে একটু গোছানো দরকার, এত বছর তো এইভাবে কষ্টে কাটালেন। তখন তার মনে হয় যে স্বতন্ত্রবাবু, যিনি তার এত বছরের বন্ধু, তার সুখে দুঃখে তার পাশে থেকেছেন, তার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবার তাকে একটু দেখা দরকার, তারও তো বয়স হয়েছে। ইওর অনার, আপনি খুব ভালো করে জানেন যে আমাদের সমাজে কেউ কারুর পাশে থাকতে গেলে, কাউকে যদি কেউ টেক কেয়ার করতে চায়, বিবাহ ছাড়া আর সত্যি কোনো পথ নেই, তাতে সমাজে নানান রকম কথা ওঠে। তখন এতগুলো বছর পরে কমলিনী দেবী এবং স্বতন্ত্রবাবু সিদ্ধান্ত নেন যে তারা এবার বিয়ে করবে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেই সময় থেকে একটা বড়সড় অশান্তি শুরু হয়। তার কারণ কমলিনী দেবীর বড় পুত্র অর্থাৎ রুদ্র মুখার্জি প্রথম থেকেই এই স্বতন্ত্রবাবুর সঙ্গে ওনার বিবাহের ব্যাপারটা মেনে নিতে পারেননি এবং ওর বাপের বাড়ির দোহাই দিয়ে উনি কিন্তু বারবারই অশান্তি লাগিয়েছেন এবং অশান্ত একটা পরিবেশ তৈরি করেছেন সংসারের মধ্যে এই বিয়ের ব্যাপারটা নিয়ে। কমলিনী দেবীর বড় ছেলে রুদ্রবাবু, যার স্ত্রী বর্ষা দেবী, তিনি এই স্বতন্ত্রবাবুর সঙ্গে ওনার মায়ের বিয়েটা মেনে নিতে পারেননি এবং উনি বিরাট অশান্তি শুরু করেন বাড়িতে এবং তাতে ক্রমাগত ইন্ধন জুগিয়েছিলেন কিন্তু আমাদের অভিযুক্ত বর্ষা মুখার্জি। তিনি বাড়িটা একেবারে অশান্তিতে সকলের জীবনটা ছাড়খাড় করে দেন। এগুলো ইতিহাস, ইওর অনার। এই বিষয়ে আমি আপনাকে কিছু রেফারেন্সিয়াল ডকুমেন্টস সাবমিট করতে চাই। এগুলো দেখলে ভালো করে আপনি বুঝতে পারবেন যে একজন মহিলা কত দূর পর্যন্ত যেতে পারে একটা বাড়িতে অশান্তি তৈরি করার জন্য। এমনকি অশান্তির জেরে একটা সময় কমলিনী বোসের বড় পুত্র বাড়ি ছেড়ে চলে যায়। কমলিনী দেবী এই যে ছেলে চলে গেলেন বাড়ি ছেড়ে, তাতে করে কষ্ট পেতে থাকেন। স্বতন্ত্রবাবুর মন এতই নরম এবং সত্যিকারের বন্ধু উনি বুঝতে পারেন যে উনি কমলিনী দেবীকে যতই কনসোল করুন না কেন,
সন্তানকে ছাড়া কমলিনী দেবীর জীবন জল ছাড়া মাছের মতো। কখন স্বতন্ত্রবাবু সমস্ত অপমান ভুলে, সমস্ত মিথ্যাচার ভুলে, ওরা যে মিথ্যাচার ওনার প্রতি করেছিল, যে অশান্তি করেছিল, সমস্তটা ভুলে, সমস্ত ইগোকে বিসর্জন দিয়ে ওই ছেলের বাড়ি নিজে যান এবং তাকে বলে কয়ে আবার নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। মানে এই বাড়িটা কিন্তু মাথায় রাখতে হবে স্বতন্ত্রবাবুরই বাড়ি, সেখানে উনি আবার কমলিনী দেবীর কাছে ও সন্তানকে ফিরিয়ে নিয়ে আসেন। এবং ঘটনাচক্রে তার সাথে মানে সন্তানের সাথে একই সাথে তার স্ত্রী অর্থাৎ বর্ষা দেবী ওই বাড়িতে আসে। ইতিমধ্যে কয়েকদিন আগে স্বতন্ত্রবাবুর ইনস্টিটিউটে একটি কালচারাল ফাংশন আয়োজিত করা হয়, সেখানে বাড়ির সকলেই গিয়েছিলেন। বাড়িতে ছিলেন দুজন বয়স্ক সদস্য এবং বর্ষা দেবী। একটি ফাইল ভুলে গেছেন, এই বিষয়টা জানতে পারার পর, রিয়েলাইজ করার পর স্বতন্ত্র বোস বাড়ি ফিরে আসেন সেই ফাইলটা নিয়ে যাবেন বলে। এমন সময় বাড়ি ফিরে এসে উনি দেখতে পান যে বর্ষা মুখার্জি তাদের ব্যক্তিগত ঘরে অর্থাৎ বেডরুমে তাদের শোয়ার খাটে ওনার স্ত্রীর নানান রকম গয়না গাটি, শাড়ি টাড়ি এসব হাতানোর চেষ্টা করছেন। এই ঘটনা কিন্তু স্বতন্ত্রবাবু নিজে বলেন। তার ওই ঘটনার সময় স্বতন্ত্রবাবুর ফোনের ক্যামেরাটি চালু হয়ে যায়। সৌভাগ্যবশতই হয়তো চালু হয়ে যায় এবং তাতে সমস্তটাই রেকর্ডেড হয়ে যায়, ধরা পড়ে। কিন্তু লোকলজ্জার ভয়ে সমাজে নানান রকম স্ক্যান্ডাল হবে, সেই জন্যে স্বতন্ত্রবাবু পুরো বিষয়টা কিন্তু চেপে যান এবং চেয়েছিলেন যে পারিবারিকভাবে নিজেদের মধ্যেই বিষয়টাকে সমাধান করে ফেলেন। কিন্তু তাতে তো বর্ষা দেবী কোনোভাবেই রাজি হন না, ওনার তো ভয়ানক রাগ ওনার ওপরে। সেই জন্য ওনার বিরুদ্ধে একটি অ্যাবিউজের কেস আনে। পরবর্তীকালে আবার জানতে পারছি বর্ষা দেবী নাকি সেই কেসটা এখন উইথড্র করে নিয়েছে। আপনি হয়তো জানেন যে পরবর্তীকালে স্বতন্ত্রবাবুর এগেনস্টে ওনার ইনস্টিটিউটেও বর্ষা দেবী একটা মামলা করেন, ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে একটি অভিযোগ দাখিল করেন এবং সেখানে বিচার সভাও বসে। কিন্তু অদ্ভুত বিষয় যে সেখানেও স্বতন্ত্রবাবুকে কিন্তু কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যায় না। ওই কমিটির বিচারে উনি কিন্তু বেকসুর খালাস পান। আর তিনি বারবার এক কথা বলেছেন ওনার স্বামীকে, যে যেহেতু ওনার স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ওনার প্রতি রেগে গিয়ে, যেহেতু উনি এই ধরনের মানে ওর মায়ের প্রতি এই অভিযোগ করেছেন, তাই বর্ষা দিনই কি মাঝে মাঝে ওনার হাজব্যান্ডকে এইটা বলেন যে উনি এই কেসটা তুলে নিতে পারেন যদি ওনার স্বামী আবার ওনার কাছে ফিরে আসেন, ওনার সাথে থাকতে শুরু করেন। মাথায় রাখবেন স্যার, এটা কিন্তু প্রচণ্ডভাবে ওনাকে একটু হুমকি দেওয়া যে উনি যদি আবার ওর সঙ্গে ফিরে আসেন, ঘর সংসার করতে শুরু করেন, তাহলে উনি নাকি কেসটা উইথড্র করবেন। এবং তারই ফলশ্রুতি ইওর অনার আমরা আজকে এখানে এই বিচার সভায় উপস্থিত হয়েছি। এবার কয়েকটা প্রশ্ন আমি করব আপনাদের সামনে, প্রশ্ন রাখবো আদালতের সামনে। প্রথম প্রশ্ন হলো, বর্ষা দেবীকে যে কমলিনী দেবী টর্চার করেছেন এর কোনো প্রমাণ বর্ষা দেবীর কাছে আছে কি? উনি কি দাখিল করতে পেরেছেন কোনো প্রমাণ? বাড়িতে তো এতগুলো মানুষ থাকে, তারা কি কেউ প্রমাণ করতে পেরেছে এরকম কোনো ঘটনা ঘটেছে কি ঘটেনি? এমনকি বর্ষা দেবীর বাড়ির লোক এখানে উপস্থিত আছে, তাদের হাতেও কি কোনো প্রমাণ আছে স্যার এরকম কোনো ঘটনা ঘটেছিল? না, বোধহয় কোনো প্রমাণই নেই। এই যে বর্ষা দেবী বারবার বলছেন, অভিযুক্ত করছেন কমলিনী দেবীকে যে উনি নাকি ওনাকে টর্চার করেছেন, আমি তো বলবো উল্টোটাই হয়ে এসছে। বহু দিন ধরে, মানে যবে থেকে উনি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছেন, উনি বরং মেন্টালি দিনের পর দিন শুধুমাত্র কমলিনী দেবীকে নয়, বাড়ির সকলকে মেন্টালি টর্চার করেছেন, দিনের পর দিন তাদের জীবন অশান্তিতে বিষিয়ে দিয়েছেন। আমার পরের প্রশ্ন, এই কোর্টে আসার আগে আমি শুনলাম, আমি তখন উপস্থিত ছিলাম না, আমি শুনলাম যে বর্ষা দেবী নাকি বলেছেন এখন উনি এই কেসটাকে উইথড্র করতে চাইছেন। এত বড় একটা অভিযোগ যদি বর্ষা দেবীর করেই থাকেন ওনার এগেনস্টে, তাহলে এখন উনি সেই কেসটা উইথড্র করতে চাইছেন কেন? এটা তো হওয়ার কথা নয়। অবাক লাগছে না? চিরসখা হে